অহর্নিশ মতিনন্দীকে নিয়ে এই যে আলোচনা, অনলাইন আলোচনার যে পরিসরটা উন্মুক্ত করলো, আমি এটার জন্যে অহর্নিশকে এবং তার কর্ণধার শুভাশিস চক্রবর্তী তাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো। এই কারণে, কারণ মতিনন্দী অবজ্ঞাত লেখক নয়। এরমও নয় যে মতিনন্দীর লেখা বিলুপ্ত হওয়ার পথে, যে তাকে আবার নতুন করে খুঁড়ে বের করতে হচ্ছে। বরং এটা আমার জানা ছিল না। আমি সামান্য কিছুদিন আগে একটা কথা শুরুতে বলে নিই, যে সেটা অপ্রাসঙ্গিক হবে না, যে আমি যে প্রকাশনা সংস্থা থেকে মতিনন্দীর বই প্রকাশিত হয়েছে সাম্প্রতিককালে, অনেকগুলো বই, তার 8টা মতো সংকলন প্রকাশিত হয়েছে, তো তার এক কর্ণধারের সঙ্গে আমার কথা হচ্ছিল। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এতগুলো পরপর যে মতিনন্দী করছেন আপনারা, তো এটার বাজারে এর রেসপন্স কীরকম, বা মানুষ কি সত্যিই এতটা আগ্রহী মতিনন্দীর লেখা পড়বার জন্য, নাকি এটা আপনারাই নিজস্ব কোনো বিশেষ পছন্দের ঝোঁক থেকে মতিনন্দীর বইগুলো করছেন। তো যেটা জানলাম, সেটা জেনে আমি সত্যিই আশ্চর্য হলাম যে মতিনন্দীর বইয়ের বিক্রি নাকি সাংঘাতিক, খুবই ভালো। এবং আমি নাম করতে চাই না, পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে বাজারে মতিনন্দী সমসাময়িক অনেক লেখকের থেকেই মতিনন্দী ক্রমশ আরো বেশি বেশি করে পঠিত হচ্ছে। কিন্তু আমি তথাপি বলবো যে এটা নিশ্চয়ই শুভাশিস বা অহর্নিশের এরকম কোনো ঝোঁক থেকে করা নয় যে মতিনন্দী এখন ক্রমশ জনপ্রিয়তর হচ্ছেন এবং আমরা সেই কারণেই আলোচনায় করছি। বরং আমি আলোচনার শুরুতে যে ধন্যবাদটা এই আজকের আলোচনা সংগঠকদের দিতে চাইছি, সেটা এই কারণে যে মতিনন্দীকে নিয়ে অবিলম্বে আরো 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 বেশি করে আলোচনা হওয়া দরকার। তার কারণ তাকে আমরা যতই পড়ার অভ্যাসে আরো বেশি করে নিয়ে আসি না কেন, তিনি যতই জনপ্রিয়তর হন না কেন, তিনি সিলেবাসে ঢুকেছেন, উনি পড়ানো হচ্ছে এখন বিদ্যালয় স্তরে, মাধ্যমিক স্তরে, তো যতই সেগুলো হোক না কেন, মতিনন্দী এখনো আমাদের কাছে এক প্রহেলিকা। আমি ভাবছিলাম এই আলোচনাটা কিভাবে করব সেটা গোছানোর জন্য বসে বসে, যে যদি আমার সঙ্গে শুভাশিসের আরেকটু বিস্তারে কথা হতো, তাহলে হয়তো আমি ওকে বলতাম যে আজকের আলোচনার শিরোনামটা এইভাবে করা যায় কিনা, যে মতিনন্দী এক প্রহেলিকা। মতিনন্দী সত্যি আজও পাঠকের কাছে এক প্রহেলিকা। আর যদি স্বয়ং মতিনন্দী থাকতেন, হয়তো তিনি হাসতে হাসতে বলতেন যে প্রহেলিকা না বলে আমাকে বরং দ্বাদশ ব্যক্তি বল। আমরা জানি যে এটা তার বিখ্যাত একটি রচনার নাম, দ্বাদশ ব্যক্তি। কিন্তু মতিনন্দী যখনই নিজের সম্পর্কে কোথাও কিছু বলতে গেছেন, আমি ওনাকে একটি অনুষ্ঠানে বলতে শুনেছি সকর্ণে, ওর লেখায় বারবার এসেছে প্রসঙ্গটা, নিজের সম্পর্কে যখন লিখতে গেছেন, যে আমি নিজেকে মনে করি আমি একজন দ্বাদশ ব্যক্তি। এটা যারা এই আলোচনা শুনছেন তারা অনেকেই জানেন হয়তো, যে মতিনন্দী একজন খুবই ভালো ক্রিকেটার ছিলেন এবং তিনি প্রথম ডিভিশনে ক্রিকেট খেলেছেন, এবং সেই রকম একটি ম্যাচের গল্প উনি বলতেন যে খেলায় উনি দ্বাদশ ব্যক্তি হিসাবে নেমেছিলেন, এবং সেই অভিজ্ঞতার কথা থেকে তিনি একটি গল্পও লিখে ফেলেন বেশ কয়েক বছর পরে। কিন্তু তার ব্যক্তিগত জীবনের আত্মকথা বা গল্প লেখা এটা বড় কথা নয়। বড় কথা এই দ্বাদশ ব্যক্তি শব্দটাকে তিনি খানিকটা আত্মপরিচয়ের অভিজ্ঞানের মতো তিনি বহন করতেন। তিনি ভাবতেন যে তিনি একজন দ্বাদশ ব্যক্তি, এবং এই দ্বাদশ ব্যক্তিটা ওই আমি যেটাকে প্রহেলিকা বলতে চাইলাম সেইটা, যে যাকে টিমের যে 11 জন খেলোয়াড় তার সঙ্গে মেলানো যায় না, তিনি কোথাও একটু হিসেবের বাইরে যেন অবস্থান করছেন। এবং যাকে আমার এক বন্ধু, তিনি চমৎকার মজা করে একবার আমাকে বলেছিলেন, আমি সেই শব্দটা মাথায় গেঁথে নিয়েছি, যে যিনি লেখকদের খেলোয়াড় এবং খেলোয়াড়দের লেখক, কোনটা আগে? আমার সেই বন্ধু হাসতে হাসতে আমাকে বলেছিল যে মতিনন্দী কি লেখকদের খেলোয়াড়? কারণ তার লেখায় যে সমস্ত সূত্র আমরা পাই, সেগুলো কিন্তু বাজার চলতি যে সমস্ত লেখক, তার সময়ের জনপ্রিয় যারা লেখক, তাদের সবার থেকে আলাদা। এবং
তার লেখায় একটা যেন দিক নির্দেশ আছে, ক্যানিউটের মতো তিনি যেন অঙ্গুলি নির্দেশ করে বলছেন যে এইটা লেখার ধরন হওয়া উচিত, এইটা। খুব সরব ছিলেন, লেখা কিরকম হওয়া উচিত ইত্যাদি। অল্প লিখেছেন এ ধরনের পোলেমিক্যাল লেখা, কিন্তু সেখানে খুব স্পষ্ট এবং সরবভাবে বলেছেন। তো ফলে তিনি কি লেখকদের খেলোয়াড়, যে যিনি লেখকদের মধ্যে থেকে বেরিয়ে এসে একটা নতুন খেলা শুরু করছেন, নাকি আসলে তিনি একজন খেলোয়াড়দের লেখক, যিনি খেলোয়াড় জীবনের গল্প বলেন এবং সেটাই তার জনপ্রিয়তা, সেটাই তার একটা আলাদা আসন, স্থায়ী আসন করে নেওয়া বাংলা সাহিত্যে তার উৎসে আছে। আমাদের আলোচনাটা আমার মনে হয় যে এই দিক থেকে যদি আমরা করি, তাহলে আমরা মতি নন্দীর যে আজও প্রহেলিকা, মতি নন্দীর যে আজও দ্বাদশ ব্যক্তি হয়ে থাকা, সেটার ভেতরে অনেকটা ঢুকতে পারবো। এখন এই যে বারবার আমি প্রহেলিকা এই কথাটা বলছি, এই প্রহেলিকার সৃষ্টিতে কিন্তু মনে রাখতে হবে যে স্বয়ং মতি নন্দীর নিজস্ব ভূমিকাও খুব একটা কম ছিল। তার এই যে অল্প কিন্তু খুব স্পষ্ট, খুব তীব্র, তার ব্যক্তিত্বও যে ধরনের ছিল, আমি দেখেছি তাকে দীর্ঘদিন কাছ থেকে। তো ঠিক একেবারে ওর যে লেখালেখি সম্পর্কে যে সমস্ত লেখা, সেগুলোতে তিনি ঠিক ওরকম একটা তীব্র, স্পষ্ট, ঋজু অবস্থান। কিন্তু আমি ধারাবাহিকভাবে তাকে পড়তে গিয়ে দেখেছি যে সেখানে কিছু পরস্পর বিরোধিতাও ছিল, যেগুলো হয়তো তার নিজের সম্পর্কে তৈরি করা এই যে প্রহেলিকা, সেখানে খানিকটা অবদান রেখেছে। যেমন আমি 2-3টে উদাহরণ বলছি, সব বলার মতো সময় এখানে নেই। যেমন একটা হচ্ছে যে খুব খুব প্রহেলিকাময় তার যে মন্তব্যটা, সেটা হলো যে তিনি শহরের আসা লেখক বা শহরে বেঁচে থাকা লেখক বা শহরকে নিয়ে লেখালেখি করা লেখকদের সম্পর্কে তিনি কিছুটা পরস্পর বিরোধী মন্তব্য করে গেছেন। যেমন তিনি কখনো বলেছেন যে আমার সময়ে যারা লিখছে বলে উদাহরণ দিচ্ছেন যে সুনীল, শীর্ষেন্দু, শ্যামল, বরেন, এদের ভেতর আমি একমাত্র শহরের লেখক। এরা তো বাইরে থেকে, কলকাতার বাইরে থেকে এসে কলকাতা নিয়ে লিখতে শুরু করল। সেখানে তিনি নিজের কলকাতার ভেতরে থাকা অবস্থানটাকে যেন কোথাও মনে হয় যে একটা সমর্থন তৈরি করছেন, সমর্থন ভূমি তৈরি করছেন তার পেছনে। তার সেই দর্জিপাড়াকে দেখা, কাছ থেকে দীর্ঘ সময় ধরে শোভাবাজার অঞ্চলে বসবাস করা এবং সেখানকার গলি, তার চরিত্র, তার প্রতিবেশ, সেগুলোকে তুলে আনা। অন্যদিকে আবার আরেক জায়গায় তার মন্তব্য দেখি যে তিনি বলছেন যে ভাগ্যিস 3টে নাম বলেছেন, সতীনাথ, আখতারুজ্জামান ইলিয়াস আর অমিয় ভূষণ মজুমদার, এই 3 জনের নাম করে বলছেন যে ভাগ্যিস এরা কলকাতায় আসেনি, কলকাতায় এলে কলকাতা এদের লেখাকে নষ্ট করে। তাহলে কোথাও এখানে একটা দ্বন্দ্ব ছিল। নকশাল আন্দোলন নিয়েও ওর পরস্পর বিরোধী মন্তব্য আমরা বিভিন্ন জায়গায় পাই। এক এক সময় এক এক দৃষ্টিকোণ থেকে দেখছেন বলে মনে হয়, কখনো সদার্থক দিক থেকে, কখনো নেতিবাচক দিক থেকে। এবং তার থেকেও মজার কথা যে ওর সময়ের পরবর্তী লেখক, তাদের মূল্যায়ন করতে গিয়েও আমি দেখেছি যে কোথাও তাদের সম্পর্কে বলছেন যে এরা একটা তীব্র ঝাঁকুনি নিয়ে এলো এবং তাদের নাম ধরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আবার কোথাও দেখতে পাই বলছেন, এবং সেখানেও কারো কারো নাম ধরেই বলছেন যে এদের লেখায় জন্মান্তর নেই, এরা একটা লেখাতে হয়তো বিস্ময়কর সাফল্য পেয়েছেন, কিন্তু তারপর আর এরা নিজেদের বদলাতে পারেনি, যেটা আমার দশক পেরেছিল, আমার সময় পেরেছিল। কিন্তু নিজের সময়ের লেখালেখি নিয়ে ওনার কিন্তু বিস্তর প্রশ্ন উন্মুক্ত দেখতে পাওয়া যায়। এখন এই যে প্রহেলিকাগুলো উনি নিজে বুনে গেছেন, এটা থেকে বোঝা যায় যে উনি নিজের অবস্থানটা নিয়ে প্রতিনিয়ত নিজেই সন্দিহান ছিলেন। এটা কিন্তু ওর যে ভালো লেখা বা নিজেকে খুঁচিয়ে দিয়ে লেখা, হয়তো তারও একটা কারণ যে উনি বারবার বলতেন যে আমি ভালোত্বটাকে প্রশ্ন করতে চাই। মতি নন্দী যখন লিখতে এলেন, তার সামনে 2টো ধারা খুব স্পষ্ট। একদিকে হচ্ছে 4-এর দশকের লেখক যারা তার অব্যবহিত আগে এবং তখনও ভয়ঙ্কর রকম সচল, যেমন ধরা যাক সমরেশ বসু, সুবোধ ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, সন্তোষ কুমার ঘোষ, এদের যে ধারা, আমি বিশেষ করে প্রথম যে 3টে নাম বললাম, সমরেশ বসু, সুবোধ ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, জনপ্রিয়তার শিখরে অবস্থান করছে। এবং বহু লেখকের গায়ে আমি এর সঙ্গে রমাপদ চৌধুরীর নামটাও যোগ করব, যে এই 4-5জন লেখক তারা কিন্তু জনপ্রিয়তার শিখরে অবস্থান করছেন এবং তাদেরকে রোল মডেল করে বাংলা সাহিত্যের একটা ধারাও তৈরি হচ্ছে। কিন্তু তারই পাশাপাশি তার সামনে আর একটা ধারা ছিল, যেটা তার সমসাময়িক বন্ধু বান্ধবদের ধারা, যার ভেতর এক ধরনের নাগরিক
এক ধরনের শিকড়হীনতা আছে, এক ধরনের অস্তিত্বের সংকট আছে, প্রেমের নানা রকম অন্য ধরনের বিন্যাস আছে। এইগুলো নিয়ে এক ধরনের লেখা, এবং আবার তার পাশাপাশি প্রকৃতি নিয়ে এক ধরনের কাব্যিক রোম্যান্টিক উচ্ছ্বাসও আছে, সেটাও আছে। তো মতি নন্দীর লেখা পড়লে কিন্তু মনে হয় যে উনি এই দুটো ধারার কোনো ধারাতেই গেলেন না, কোনো ধারাতেই গেলেন না, এবং উনি নিজের মতো একটা জায়গা আবিষ্কার করতে লাগলেন। এবং সেখানে কিন্তু কোনো লেখককে উনি যে অনুসরণ করছেন বা কপি করছেন, ওনার কথা উঠলেই অনেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেন, কিন্তু ওনার লেখা পড়লে কি কোথাও মনে হয় যে উনি মানিক বন্দ্যোপাধ্যায়কে এই জায়গায় অনুসরণ করছেন বা অনুকরণ করছেন, কপি করছেন? সেটা কিন্তু কখনো মনে হয় না। তার কারণটাই হচ্ছে যে উনি বরাবর বলেছেন যে আমি আমাকেই দেখতে চাইছি, আমি আমাকেই খুঁড়তে চাইছি। এবং তথাকথিত যে প্রগতি সাহিত্য, আমাদের এই প্রগতি সাহিত্য কথাটা ঢুকতে হবে এই কারণে যে পরিচয় পত্রিকা ওর লেখার প্রথম দিকে নাতুর ঘর হিসাবে কাজ করেছে, এবং উনি একটা সময় পরিচয় পত্রিকার অংশ হয়ে গেছেন, সেখানে গল্পের পাতা দেখতে, গল্পের বিভাগ দেখতে। সেই মতি নন্দী কিন্তু তার লেখা পড়লে আমরা দেখব যে প্রগতি সাহিত্যের তথাকথিত যে ফর্মুলা, তথাকথিত যে সমাধান প্রিয়তা, তথাকথিত যে রেজিমেন্টেশন, তাকে কিন্তু বিদ্রুপ করছে। এবং সেই ধরনের প্রগতি সাহিত্য যারা তৈরি করেন এবং যারা পড়েন, পড়ে আত্মতুষ্ট হন বা বিবেকের উন্মোচন ঘটান, তারা সবাই আসলে খুব ছোট্ট একটা স্বার্থপর মধ্যবিত্ত সমাজ, যে সমাজটাকে মতি নন্দী টেবিলের ওপর শুইয়ে ব্যবচ্ছেদ করতে থাকে। ফলে সেখান থেকে তিনি আলাদা হয়ে গেছেন। আবার পাঁচের সঙ্গেও তিনি কিন্তু এক হতে পারেনি। আমি চারের কথাটা শেষ করি, তার আগে আর একটা কথা বলে নিয়ে, যে উনি চারের দশক সম্পর্কে উনি একটা কথা বলেছিলেন, শ্রদ্ধাতেও বলেছিলেন, আবার সেই কথাটা শুনে দেখুন যে তার মধ্যে বুঝতে পারবেন যে উনি চারের দশক থেকে কীভাবে নিজেকে আলাদাও করে নিচ্ছেন। উনি বলছেন যে চারের দশক আমাদের থেকে অনেক বেশি সামাজিক এবং ঐতিহাসিক চাপ সহ্য করেছে, অর্থাৎ দাঙ্গা, অর্থাৎ দেশভাগ, অর্থাৎ শরণার্থীর স্রোত, সেই ঋত্বিক কুমার ঘটকের মতো যারা দাঙ্গা দেখে নাই, যারা দেশভাগ দেখে নাই। উনি কিন্তু বলছেন যে চারের দশকের হাতে মাল মশলা অনেক বেশি ছিল, কারণ তারা ওইগুলো দেখেছিলেন। এবং পাশাপাশি উনি একটি স্মরণীয় মন্তব্য করেছেন যে চারের দশকে ওইগুলো দেখার একটা অসুবিধা যেমন ছিল যে অনেকটা বেশি স্নায়ুর চাপ সহ্য করতে হয়েছে, তেমনি সুবিধা ছিল দুটো। এক, মানুষের জীবনের অনেক বড় বড় ওঠানামার, মহাকাব্যিক ওঠানামার দেখার এবং রসদ হিসাবে ব্যবহার করার সুযোগ চারের দশকের লেখকদের ছিল, সুবোধ ঘোষ, সমরেশ বসুদের ছিল, রমাপদ চৌধুরীদের ছিল। এবং যখন মানুষ একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যায়, এই যেমন আমরা যাচ্ছি একটা মহামারীর সময়ের মধ্যে, আমরা খুব খারাপ সময় দেখছি, ঠিক কথা, কিন্তু এই খারাপ সময়ের ভেতর আবার কিন্তু মানুষের মহিয়ানতাও স্পষ্ট হয়ে ওঠে, যে মানুষ মানুষকে তুলে ধরার চেষ্টা করে, তখন মানুষ মানুষের হাতগুলো ধরে, মানুষ মানুষকে বাঁচাতে চায়। সেই মহিয়ানতা দেখার সুযোগও কিন্তু চারের দশকের লেখকদের ছিল, যেটাকে উনি একটা চমৎকার বাক্যবন্ধে ধরেছেন। এই লেখার একটা উপশিরোনাম হতে পারত সেইটা, এই আলোচনা, দাগ ও দায়। সোমনাথর বলেছিলেন যে আমরা একই সঙ্গে দাগ এবং দায়কে বহন করছি। মতি নন্দীর লেখা হচ্ছে ওই দাগ এবং দায়কে বহন করা, কিন্তু চারের দিকে চারের গল্পকারদের থেকে মতি নন্দী নিজেকে আলাদা করছেন। আমি আর একটা ছোট্ট কথা বলে নেব, বলে আমি ওর লেখাতে ঢুকবো। সেটা হচ্ছে যে সেখানেও একটা কথা উনি খুব স্পষ্ট করে বলেছেন, যেটা তার লেখাকে চিনতে বুঝতে আমাদের প্রচণ্ড সাহায্য করে। সেটা হলো যে কোথায় ওরা যখন পাঁচের দশকের গল্পকাররা, কাহিনীকাররা এলেন গল্প শোনাতে, কোথায় আলাদা হয়ে গেল। সেখানে উনি একদম নাম করে, সুবোধ ঘোষ, রমাপদ চৌধুরীর নাম করে বলছেন যে আমরা সেই সময় প্রচুর বিদেশি সাহিত্য পড়ছিলাম। তিনি বলছেন যে আমরা কাফকা পড়ছিলাম, আমরা ডস্টয়েভস্কি পড়ছিলাম, আমরা টমাস মান পড়ছিলাম, আমরা হেমিংওয়ে পড়ছিলাম, এবং আমরা সাঁতরে পড়ছিলাম। এই পড়াগুলো কোথাও আমাদের জীবনকে দেখার চোখ এবং সেই গল্পগুলো বলার বাচন ভঙ্গিমায় একটা দুস্তর পার্থক্য এনে দিচ্ছিল আমাদের আগের প্রজন্মের লেখকদের থেকে। আমরা ক্রমশ আলাদা হয়ে যাচ্ছি। এবং এইটার সঙ্গে আমি যোগ করব, যেটা উনি ওইখানে বলেননি কিন্তু অন্যত্র নানান জায়গায় বলেছেন, যে তাঁর শেক্সপিয়ার আচ্ছন্নতার কথা। মতি নন্দী শেক্সপিয়ারের ভয়াবহ রকমের
গুণগ্রাহী পাঠক ছিলেন এবং এটা উনি একবার খুব আলগোছে বলেছিলেন যে উনি একটি লেখার কথা বলেছিলেন যে ফেরারি, ওনার বিখ্যাত উপন্যাস, কিশোর উপন্যাস, কিন্তু সেটা থেকে একটি বয়স্কদের জন্য একটি ছবি নির্মিত হয়েছিল মহারাষ্ট্রে, মারাঠি ছবি ফেরারি। উনি বলেছিলেন যে সেটার ভেতর আমার 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 চলে এসেছিল রিচার্ড দ্য থার্ড। এই যে রিচার্ড দ্য থার্ডের কথা উনি বলছেন, উনি অন্যত্র একবার ম্যাকবেথের কথা বলেছিলেন একটি গল্পে যে আমার ম্যাকবেথ এসেছে। মতি নন্দীর গল্পগুলো যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে তার গল্প যে গড় মধ্যবিত্ত বাঙালি গল্পের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার চরিত্রগুলো উঠে আসছে উত্তর কলকাতা থেকে, মধ্যবিত্ত জীবন থেকে, দৈনন্দিন জীবন থেকে, কিন্তু তারা আলাদা। তার কারণ তাদের ভেতর, তাদের অবদমনে ভয়ঙ্কর রকম সমস্ত শেক্সপিয়ারিয়ান কোয়ালিটি আছে। হৃদয়ংসা, প্রতিশোধ স্পৃহা, যৌনতা, ভয়ঙ্কর রকম ঈর্ষা, ভয়ঙ্কর রকম কুৎসা প্রবণতা, এই যাবতীয় কিছু। এমনকি মতি নন্দীর গল্পের ভেতর থাকা যে ব্ল্যাকমেল, মতি নন্দীর গল্পের ভেতর থাকা যে কেচ্ছা, এই সমস্ত কিছু দেখবেন পড়লে মনে হবে যে না, এর সঙ্গে ততটা বঙ্কিমচন্দ্রের মিল নেই, রবীন্দ্রনাথের তো নেই, শরৎচন্দ্রেরও নেই, এমনকি যেটা প্রায়শই তুলনা করা হয় মানিক বন্দ্যোপাধ্যায়, তারও নেই। তার লেখার ভেতর কোথাও একটা ভয়ানক রকমের শেক্সপিয়ারিয়ান বিস্তার আছে। এইটা মতি নন্দীর লেখাকে একটা প্রচন্ড গতি দিয়েছে এবং অ্যাকশন দিয়েছে। এই সমস্ত কিছু নিয়ে এই যে এতগুলো প্রহেলিকা, যে একই মানুষ তিনি যখন বড়দের গল্পগুলো লিখছেন, যখন তিনি নায়কের প্রবেশ ও প্রস্থান লিখছেন, যখন দ্বাদশ ব্যক্তি লিখছেন, যখন এক পিকনিকের অপমৃত্যু লিখছেন, যখন তিনি নক্ষত্রের রাত, যেটা আগে বেহুলার ভেলা নাম ছিল, এই ধরনের লেখা লিখছেন, তার ভেতর একটা কাটা ছেঁড়া করা একটা ভয়ঙ্কর নিষ্ঠুর নৈরাজ্যবাদী একটা মন এবং লিখন ভঙ্গিমা কাজ করছে। অথচ সেই লোকই যখন ছোটদের লেখা লিখছেন, যদি যেগুলো ছোটদের লেখা হয়, আমি বলবো খেলার লেখা। মতি নন্দী নিজেও বলতেন যে আমি খুব একটা ছোটদের লেখা লিখতে পারি না, তবে আমার কথাটাকে সংশোধন করে নেবো, ছোটদের লেখা না, খেলার লেখা যখন লিখছেন, যেগুলো ছোটরাও পড়তে পারে, কিন্তু যেগুলো বয়স্কদের জন্যও তিনি লিখছেন, কোনি, স্ট্রাইকার, স্টপার, অপরাজিত আনন্দ, ফেরারি, এই যে লেখাগুলো, এই লেখাগুলোতে এলে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে এক ধরনের আশাবাদ আছে, সেখানে এক ধরনের জিতে যাওয়া আছে, ফাইট করা আছে। শুধু কোনিতে নয়, শিবাতে আছে। উনি বলতেন যে আমি মনে করি যে আধুনিক সমাজের মানুষের প্রতিভূ হতে পারে বক্সার, একজন বক্সার, রক্তাক্ত মুখে বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানো একজন বক্সার। শিবা এবং শিবার ফিরে আসা, দুটো লেখা তিনি লিখছেন, যেটা পড়লে আমাদের বুকে একটা আলাদা একটা বাড়তি ফুসফুস পাই আমরা। তো এইরকম একই মানুষ যিনি একদিকে নৈরাজ্যের কথা লিখছেন, আর একদিকে তিনি ভয়ঙ্কর রকম আশাবাদের কথা লিখছেন, এই দুজনকে আপনি মেলাবেন কি? আসলে এই মেলানোর কাজটা করবার জন্যই আমার মনে হয় যে মতি নন্দী খেলার লেখাতে প্রবেশ করেছেন, যেখানে ওই মতি নন্দীও আছেন, আবার আরেকজন সংশোধিত মতি নন্দীও আছেন। সন্তোষ কুমার ঘোষ একবার তার সম্পর্কে লিখেছিলেন যে মতির হাতে ছুরি আছে, কিন্তু শুধু ছুরিতে হবে না, এবার মতিকে বুঝতে হবে যে মলম চাই। এই মলমটা নিয়ে এলেন মতি নন্দী তার খেলার লেখায়। খেলার লেখাকে উনি আঁকড়ে ধরলেন কেন? আরো অন্যভাবে তো উনি আশাবাদের কথা বলতেই পারতেন, কিন্তু উনি সেটা বললেন না বলে উনি খেলার লেখাকেই বেছে নিলেন। এর কতগুলো কারণ উনি নিজেই সরাসরি 1, 2, 3, 4 করে উনি পরপর বলেছেন। এবং ওর বন্ধু মোহিত চট্টোপাধ্যায়রা অসাধারণ মন্তব্য করেছিলেন। উনি খেলোয়াড় ছিলেন তো মতি নন্দী, তো বলেছিলেন যে মতি ঠিক জায়গায় মেপে যেমন বলটা রাখতে জানতো একজন ক্রিকেটার হিসাবে, ঠিক একইভাবে ও ঠিক মেপে লেখার জায়গাটাকে ধরে নিয়েছে। হয়তো এই খেলার জায়গাটাতে ঠিক বলটা ফেলা, তার এই মাপটা, এই লেংথটা, নিখুঁত লেংথে বলটা করার কথা মোহিতা বোঝাতে চেয়েছিলেন। মতি নন্দী তার খেলার লেখা কেন তিনি লিখছেন এর সমর্থন করতে গিয়ে কতগুলো কথা তিনি বলেছেন। আমি কথাগুলো একটু দেখেই বলি। যে প্রথম উনি এটা বলছেন যে খেলার সঙ্গে সম্পৃক্ত থাকায় মানুষের দেহের গুরুত্ব, দেহ সঞ্চরণের সৌন্দর্য, পরিশ্রম দ্বারা অধীত গুণাবলীর প্রকাশ, তা আমাকে দেখিয়ে
ও বুঝিয়ে দেয়। এই যে মানুষের দেহ, মানুষের শরীর, এই মানুষের শরীরের কথা, তার ক্ষুধার কথা, তার বড়দের গল্পেও কিন্তু বারবার এসছে, অন্যভাবে এসছে। কিন্তু দেখুন খেলাতেও তিনি ওই যে মধ্যবিত্ত ট্যাবু, বাঙালির মধ্যবিত্ত ট্যাবু, যে বাঙালি মূলত ইন্টেলেকচুয়াল, সে যত ভালো কবিতা লেখে তত ভালো ফুটবল খেলে না, যেটাকে ব্যঙ্গ করে বহু বছর আগে পরশুরাম, আপনাদের মনে আছে, কোচি সংসদ লিখেছিলেন। তো সেই কোচি সংসদের প্রতি ব্যঙ্গধ্বনিতেই মতিনন্দী কিন্তু খেলার লেখাতে যান। খেলোয়াড়দের শরীর, তার শরীরের কথা ঘোষণা করার কথা লিখেন। তিনি বলেন যে আমি নিচের তলার মানুষের সন্ধান পাই খেলার লেখা লিখতে গিয়ে। ঠিক যে খেলোয়াড়দের কথা তিনি লেখেন সেটা কিন্তু সমাজের আর্থিক দৈন্যের যে স্তর, সেই স্তর থেকে উঠে আসা কিছু মানুষ, যাদের খোঁজে তিনি গ্যালারিতে যেতেন। এবং তার চরিত্রমালায় শুধু যে উত্তর কলকাতার চরিত্র এসে ভিড় করে তা তো নয়, গ্যালারিতে দেখা অসংখ্য বিচিত্র ধরনের মুখ যেগুলো উনি পছন্দ করতেন, সেগুলো কিন্তু বারবার আসে। এবং আমি এর সঙ্গে যোগ করতে চাইবো, একটু আগে যে ওর যে শেক্সপিয়ার প্রিয়তার কথা বলেছি, যে শেক্সপিয়ারিয়ান প্যাশন, তার যে লড়াই, তার যে অ্যাকশন, তার যে গতি, যে দ্বন্দ্ব, দ্য ফাইট, উনি তো মধ্যবিত্ত বাঙালিকে শর্ট ফাইট করাতে পারবেন না, তারা তো ভেন্ডেটা নেবে না। তাহলে সেইটা যে পরিসরে উন্মুক্ত হতে পারে, প্রকাশ ভঙ্গিমা খুঁজে পেতে পারে, সেইটা হচ্ছে ওই খেলার মাঠ, যেখানে তারা লড়াই করবে, তারা একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে অবতীর্ণ হবে। এই যে দ্বন্দ্ব, এই যে লড়াই, এটা কিন্তু তাকে বারবার খেলার মাঠ দিয়েছে। তিনি মন্তব্য করছেন যে খেলাধুলোর কাহিনীর ভেতর থাকে যা, তা খেলার অধিক বলে একদম সূত্রাকারে বলেছেন। দেখুন, ক, প্রবীণ ও তরুণের দ্বন্দ্ব, খ, দেহ শক্তির ক্রম অবসান। প্রবীণ ও তরুণের দ্বন্দ্ব, খেলার মাঠ ছাড়া কোচ এবং খেলোয়াড়ের লড়াই এত ভালো করে কোথাও আসবে না। অর্থাৎ তার ভেতর দিয়ে শুধু খেলার গল্প নয়, তিনি কিন্তু বাঙালি সমাজের প্রজন্মগত লড়াইয়ের কথা বলতে চাইছেন। দেহ শক্তির ক্রম অবসান, এটা শুধু খেলোয়াড়ের সমস্যা না, এটা মানুষের একটা মস্ত বড় চিরকালীন ট্র্যাজেডির কথা তিনি খেলার আকারে বলতে চাইছেন। তিনি বলছেন যে আঘাত এবং মৃত্যু আশঙ্কা, এই যে বড় মাত্রাগুলোকে উনি ধরছেন। উনি একবার বলেছিলেন যে কবিতা নয়, আমার আসলে ফিল্ম দেখে লেখার বেগ এসেছে, তার মানে কি গতি। উনি ওয়াইল্ড স্ট্রবেরিজের কথা বলতেন। এই যে গতিটা, সেটা খেলার মাঠ ছাড়া উনি পাবেন কোথায় এইভাবে বাঙালি মধ্যবিত্ত জীবনে। এবং লেখার শুরু এবং শেষটা অসমতল হতো। মতিনন্দীর লেখা পড়লে দেখবেন যে খেলার লেখার বাইরেও যদি পড়েন দেখবেন যে মনে হবে যেন এডিটেড মাঝখানটা, শুরুটা নেই শেষটা নেই। এটা খুব মজা, খুব মজা, একদম অন্যরকম। এই যে গতি লেখা, ছোট্ট ছোট্ট উপন্যাস লিখেছেন, যে কারণ উনি বড় লেখা লিখতেন না। ওকে বহুবার ধারাবাহিক উপন্যাস লেখার কথা সাগর ভাই ঘোষ বলেছেন, উনি বারবার এটা প্রত্যাখ্যান করতেন। উনি বলতেন যে না, আমি লিখতে পারবো। এবার অজুহাত দেখাতেন যে আমাকে ক্রীড়া সাংবাদিকতা করতে হয়, ইত্যাদি 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 নানান কাজে। কিন্তু আমার মনে হয় যে সেটা আসল কারণ নয়। আসল কারণ উনি ওই বড় দীর্ঘ লেখার পরিসরে না ঢুকে উনি চাইতেন গতি, ওই স্পিড। একজন ফুটবলার, সে পায়ে বল নিয়ে তীব্র গতিতে দৌড়চ্ছে, ওইটাই মতিনন্দী, ওইটাই মতিনন্দী। এবং তার সঙ্গে আমি শেষ করবো এইটা বলে যে উনি আরেকটা কথা বলতেন যে খেলাধুলো হচ্ছে শিল্প বিপ্লবের ফল। উনি কৃষিভিত্তিক রোম্যান্টিসিজমকে খুব অপছন্দ করতেন, তীব্র ব্যঙ্গ ছিল কৃষিভিত্তিক রোম্যান্টিসিজম সম্পর্কে। এবং উনি বলতেন শরৎচন্দ্র হচ্ছেন আমাদের কৃষিভিত্তিক রোম্যান্টিসিজমের ফল। যাত্রাপালা, শরৎচন্দ্র এবং এক ধরনের ক্রিকেট, টেস্ট ক্রিকেটকে বলতে চাইতেন যে তার দীর্ঘসূত্র। উনি পছন্দ করতেন শিল্প বিপ্লব। উনি বলতেন যে এই শিল্প বিপ্লবের ফল হচ্ছে খেলাধুলা। উনি বলতেন যে এই শিল্প বিপ্লবের মতো একটা ঘটনা আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজে ঘটাটা খুব দরকার। এই কারণগুলোর জন্য খেলার লেখাকে উনি কখনো ওনার মূল লেখার থেকে আলাদা বলে ভাবেননি, যেটা ছোটদের লেখা বা এটা অন্য কোনো স্ট্রিম। উনি ভেবে গেছেন যে আসলে এই লেখাটাও ওনার একটা সত্তাকে বহন করছে। সন্তোষ কুমার ঘোষ যেমন মতিনন্দীর হাতে ছুরি আছে বলেছিলেন, ওর বন্ধু লেখক, সমকালীন লেখক পূর্ণেন্দু পত্রী, তিনি মতিনন্দী সম্পর্কে লিখতে গিয়ে আজকাল পত্রিকায় একবার লিখেছিলেন মতির
হাতের খুব, নাস্তিকের খুব ছিল ওর হাতে। ভয়ঙ্কর রকম নাস্তিক ছিলেন, কোনো দৈবিক ব্যাপারে বিশ্বাস করতেন না, সে নিয়ে বারবার সোচ্চার ঘোষণা করতেন। শুধু তাই নয়, উনি অমল দত্তের একটা লেখাতে জেনেছিলাম যে উনি সম্বর্ধনা নিতে পর্যন্ত অস্বীকার করতেন সেইভাবে। তো এইরকম একজন মানুষ যার হাতে একটা নাস্তিকের খুর রয়েছে, তিনি কিন্তু কখনো তার লেখায় খুব স্বাভাবিকভাবেই ওই সাদা খামের যে মূল চরিত্রটার যে নাম প্রিয়ব্রত, সেই প্রিয়ব্রত হওয়ার চেষ্টা করেন। বাঙালি গড় পাঠক যা চাইছে আমি তাই গেলিয়ে দিচ্ছি, কখনো চান, বরং নিজের লেখাকে উনি ফেলে রাখতেন। কোনো কোনো লেখা 4 বছর পর্যন্ত ফেলে রেখেছেন। উনি বলতেন যে আমি বঙ্কিমচন্দ্রের ওই কথাতে বিশ্বাসী যে লেখা লিখে সঙ্গে সঙ্গে ছাপতে দিও না, তুমি নিজে আগে দেখো যে সেই লেখা তোমার নিজের ভালো লাগছে। উনি বলতেন যে যশস্বী হওয়ার আগে লেখকেরা যে পরিশ্রম ও যত্ন করে পরে তা করে না। উনি একথা অবধি এই ক্ষোভ পর্যন্ত প্রকাশ করেছেন যে আমাদের পাঠকরাও তত যত্নবান নয়, তারা খুঁজে নিয়ে পড়ে না, তারা পরিশ্রমী লেখককে পছন্দ করে না, এটা তাদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তো এমন একজন লেখক যিনি বলতেন যে ব্যক্তির কাছে সবচেয়ে ভয়াবহ সে নিজে, ব্যক্তির কাছে সবচেয়ে ভয়াবহ সে নিজে, রাষ্ট্রযন্ত্র বা সমাজ নয়, তার বিবেক, যাকে সে নিজের অনুকূলে আনতে পারে না। এটাই তো দেখি ওর সব গল্পে। খিদ্দার মতো একজন যেন জলের তলা দিয়ে আমার ব্যক্তিত্বকে অনুসরণ করে চলেছে এবং বারবার সচেতন করতেন যে ক্রমাগত ফ্যান্টাসি উগড়ে চলেছে আমাদের সমাজে, তার বিরুদ্ধে লেখককে লিখে যেতে হবে। সে লেখাটা কিরকম? সে লেখাটা হচ্ছে ওই বাঁকাচোরা ভাঙাচোরা মানুষদের খুঁজে নেওয়া, যারা সমাজের রাষ্ট্রের তৈরি করে দেওয়া যে ফর্মুলা তার ভেতর পড়ে না। আমি একটা গল্প পড়ে অবাক হয়ে গিয়েছিলাম ওনার। গল্পটার নাম ছিল, এই গল্পটা খেলা নিয়েই লেখা, কিন্তু একদম অন্যরকম লেখা, বহুদূর ব্যাপ্ত উজ্জ্বলতা। সেই লেখাটা উনি লিখছেন একজন কোচকে নিয়ে, কিন্তু অদ্ভুতভাবে সেই কোচ ভর্তি আছে স্যানিটেরিয়ামে। স্যানিটেরিয়ামে থাকা তার কথা। আপনার পড়লে প্রথম থেকে একটা প্রত্যাশা জাগবে যে এই লেখাটার মধ্যে হয়তো আমরা ওই কোচের খেলোয়াড়ি জীবনের কিছু কথা শুনি, আছে, কিন্তু অদ্ভুতভাবে পুরো জিনিসটাকে স্যানিটেরিয়ামের মধ্যে নিয়ে এসে উনি শেষ করছেন। অদ্ভুতভাবে গায়ে কাঁটা দেওয়ার মতো এরকম একটা চরিত্র, একটি পিকনিকের অপমৃত্যু, অদ্ভুত সমস্ত চরিত্র। একজন ব্ল্যাকমেলার এবং ব্ল্যাকমেলড হওয়া মানুষের মধ্যে কি ধরনের সম্পর্ক হয়ে উঠতে পারে, এইটা নিয়ে সাদা খাম লিখছে। বারান্দা, একটা খুনকে জাস্টিফাই করতে আরো অন্য অপরাধের দিকে এগিয়ে যাওয়া, এই যে হিসেবের বাইরের ঘটনাগুলো ঘটানো, আমাদের সাহিত্যে সত্যি কথা বলতে যে খুব অপরিচিত লাগে। মনে হয় যে বাংলা ভাষায় ডস্টয়েভস্কিকে পড়ছে। তো এইরকম একজন লেখক যিনি দণ্ডিত হয়ে জীবনের শোভা দেখে যান, জীবনকে কথকের মতো বর্ণনা করার মহীয়ানতায় নিজেকে তুলে ধরেন না, বরং গোধূলি সন্ধির নৃত্যরত গোড়ালি দেখতে পান তিনি, পরিত্রাণহীনভাবে নিজেকে যাবজ্জীবন বন্দী রেখে এক ধরনের সহায়হীন জীবনে, এবং তার কথা বলে তার লেখালেখি করা শুধু একজন ওই বাংলা সাহিত্যে কিছু ছত্র লিখে যাওয়া নয়, তার লেখালেখি করার তার লেখালেখি করার মানে মানুষের সভ্যতার প্রতি কিছু গভীর নোট রেখে যাওয়া, যেগুলো আমাদের স্মৃতির পেটিকায় বেটোফেন কিংবা মোৎসার্টের সিম্ফনির মতো বেজে চলে। সেই কারণে মতি নন্দীর ক্রম আবিষ্কার মানুষের সভ্যতার প্রতি এক ধরনের দায় পালন, সেটা অহর্নিশ আজকে করছে বলে আমি অহর্নিশের প্রতি আরেকবার কৃতজ্ঞতা এবং মতি নন্দীর লেখালেখির প্রতি, আমি লেখালেখির স্মৃতির প্রতি বলবো না, কারণ সন্তোষ কুমার ঘোষের শরণাপন্ন হওয়া, আবার তিনি বলেছিলেন মতি ইজ কিকিং, অলওয়েজ কিকিং। তো এখনো জ্যান্ত মতি নন্দীর প্রতি আমার প্রণাম।